আমরা সকলে মিলে যে ঐতিহ্য নিয়ে আমাদের ঝালকাঠি জেলার রাজাপুর কাঠালিয়ার সকল মানুষের মধ্যে একটি সামাজিক বন্ধন ছিল, সেই সামাজিক বন্ধনটা প্রতিষ্ঠা করতে হবে। দর্শক, ভিন্ন মতে সহমত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শ্রদ্ধা সহ আমন্ত্রণ। আমরা বিশ্বাস করি ভিন্নমত মানে বিভাজন নয়, সহমত হওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব। আসন থেকে রাষ্ট্র দায়িত্বের সংলাপ আয়োজনে আজকে আমাদের সাথে উপস্থিত আছেন জনাব রফিকুল ইসলাম জামাল, সংসদ সদস্য, ঝালকাঠি ১। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি তো ভালো আছেন বললেন, আপনার আসনের মানুষ কেমন আছে? আপনার মাধ্যমে প্রথমেই যারা ভিন্ন মতে সহমত, অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান দেখছে, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, এবং এর সাথে সাথে এ ধরনের একটি আয়োজনের জন্য চ্যানেল আইকেও ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন ধরে একটি অনিশ্চিত বাংলাদেশে যেভাবে মানুষ চলেছিল, সেখান থেকে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন আসলো, সেই নির্বাচনে আসনের লোকগুলো যেহেতু তাদের জনপ্রতিনিধি, তারা নির্বাচন করতে পেরেছেন। এই মুহূর্তে একটি গণতান্ত্রিক পরিবেশে মানুষগুলোর গণতান্ত্রিক পরিবেশের যে আনন্দ, সেই আনন্দটা তাদের আছে। তারপরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আরও সময় নিতে হবে, তখন বলতে পারবো যে মানুষরা আগে কেমন ছিল, এখন কতটা ভালো আছে। তবে এই মুহূর্তে সার্বিকভাবে বলা যায় যে আমার এলাকার মানুষ ভালো আছে। আপনার এলাকার ভৌগোলিক অবস্থান সম্পর্কে যদি জানতে চাই, আপনার এলাকাকে আসলে কিভাবে পরিচয় করিয়ে দিবেন? আমার রাজাপুর কাঠালিয়া 2টা উপজেলা নিয়ে আমাদের এই আসন। ভৌগোলিক অবস্থার দিক থেকে একটি কৃষিপ্রধান অঞ্চল, এবং আমাদের বেশ কিছু লোক নদী বেষ্টিত মৎস্যজীবী, তার সাথে সাথে বঙ্গোপসাগর খুব কাছাকাছি। সেই হিসাবে আমরা নদীর অঞ্চল নিয়ে ভালো আছি। আপনি 2026 সালের সংসদ সদস্য। আমরা যতটুকু জানি যে আপনি প্রথম সংসদ সদস্য। আপনি আপনার আসনের উন্নয়ন সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন এখানে এসে? এটা উন্নয়ন শাব্দিক অর্থে যদি আমি বলি, উন্নয়নটা বিভিন্নভাবে আমরা বলতে পারি। আমাদের দেশের অনেকেই উন্নয়নের কথাটা শুধুমাত্র রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন নিয়ে আমরা কথা বলে থাকি। তো অবকাঠামো উন্নয়ন আমার এলাকায় খুবই দুর্বল, কারণ গত 17 বছর আমাদের এলাকায় নেতৃত্ব শূন্য ছিল বলা যায়। কারণ যিনি ওখানকার এমপি ছিলেন, তিনি কখনো জনপদে যাননি। জনপদ এবং জনগণ উভয়ই তাকে চিনে না। সেই হিসাবে আমার এলাকার অবকাঠামো উন্নয়ন খুব দুর্বল। এই অবকাঠামো উন্নয়ন একটি বড় চ্যালেঞ্জ। এর সাথে সাথে আসলে সার্বিক উন্নয়ন করতে গেলে আপনি একটা জাতিকে শিক্ষিত জাতি হিসাবে তৈরি করতে হবে। আমি যদি আপনার আসনের, আপনি তো উন্নয়নের কথা বললেন, আমি যদি সার্বিক সমস্যার কথা জানতে চাই সংসদ সদস্যের মুখ থেকে। সার্বিক সমস্যা ব্যাপক। এই মুহূর্তে বাংলাদেশের মাদক একটি বড় সমস্যা। আমাদের গত 17 বছরে প্রশাসন মনে হয় মাদককে সহযোগিতা করেছে, মাদককে যেভাবে নিরুৎসাহিত করা উচিত ছিল সেটা না করে। আপনি জানেন এই মুহূর্তে গ্রাম অঞ্চলের, আমি বলবো একেবারে স্কুল গোয়িং ছাত্ররাও মাদকে যেভাবে আসক্ত হয়েছে, এই জাতিকে যদি আমরা বর্তমান বিশ্বের যে উন্নত টেকনোলজির যুগ এসছে, সেখানে আমরা তাদেরকে সম্পৃক্ত করতে চাই, তাহলে মাদক নিয়ন্ত্রণ আমার সবচেয়ে বড় সমস্যা। এবং আমি মনে করি মাদক নিয়ন্ত্রণ করতে পারলেই বাকি ছোটোখাটো যে সমস্যাগুলো আছে সেগুলো শেষ করতে পারবো। সুতরাং বড় সমস্যা মনে করি এই মুহূর্তে আমার এলাকায় মাদক। সবচেয়ে বড় শক্তি কি আপনার আসনের? আমার সবচেয়ে বড় শক্তি মানুষ আমাকে ভালোবাসে, এবং এই মানুষকে নিয়েই আমি একটি সুন্দর রাজাপুর কাঠালিয়া গঠন করতে পারবো। কারণ মানুষের ভালোবাসা যদি সাথে থাকে, মানুষের শক্তি যদি আমি পাই, এই মানুষগুলো যেভাবে আমার পাশে দাঁড়িয়েছে, আমি মনে করি এখনও তাদের কোথাও আমি কাজ করতে গিয়ে বিরোধিতা পাই না, বরং তাদের কাছে উৎসাহিত হচ্ছি। সুতরাং মানুষগুলো যেভাবে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছে, আমার পাশে থাকবে, এবং আমি তাদেরকে নিয়েই উন্নত রাজাপুর কাঠালিয়া তৈরি করতে পারবো। নির্বাচনের আগে কি আপনাকে যে ভালোবাসা দিয়েছে, নির্বাচনের পরে কি এখনো সেম ভালোবাসা দিচ্ছে আপনাকে? হ্যাঁ, আমি মনে করি নির্বাচনের পরে আরও তাদের ভালোবাসা, তাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা ইতিপূর্বে অনেকেই কথা বলতো, কথা রাখতো না। বিভিন্নভাবে আমরা দুস্থ মানুষদের পাশে, আমরা মানুষের উপকার করব, রাস্তাঘাট করব, সব কথা দিয়েই একসময় এমপি মন্ত্রী হলে দেখা যেত যে ঢাকা শহরে এসে সে এলাকায় আর যাচ্ছে না। আর আমাদের এলাকার মানুষ দীর্ঘদিন নির্বাচিত জনপ্রতিনিধিকে যেভাবে জনগণ পায়নি, জনপদেও তাদেরকে দেখেনি। কিন্তু আমি
গত ৩ মাসে আমাদের ১০০ দিন শেষ হলো। ১০০ দিনের মধ্যে আমি নিজে একবার অসুস্থ হয়েছিলাম, কিন্তু তার বাইরেও এতবার এলাকায় আমি গিয়েছি এবং প্রতিটা জনপদে আমরা গিয়ে যেভাবে মানুষের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, সেই হিসাবে আমার আত্মবিশ্বাস যে এখনও মানুষ প্রতিদিন, এখন আপনি জানেন সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন আমাদের সারা বাংলাদেশের কর্মকাণ্ড নিয়ে মানুষ লেখে, মানুষ কথা বলে। সেখানে আমার এলাকার মানুষদের সোশ্যাল মিডিয়ায় আমি যেটা দেখছি, তারা উৎসাহিত এবং তারা কোনোভাবেই আশাহত হয়ননি এবং তারা আশা করতেছেন যে প্রতিশ্রুতি আমি নির্বাচনের আগে দিয়েছি, তার চেয়ে ইতিমধ্যেই তারা তার একটা ফল পাচ্ছে এবং আমি তার চেয়েও ভালো কাজ করার প্রত্যয় নিয়ে যে আমি মাঠে আছি, এজন্য তারা, আমি মনে করি, আমার প্রতি আগের চেয়ে ভালোবাসা আরও বৃদ্ধি পেয়েছে। ঠিক এই জায়গাটাই বলবেন যে আপনি কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনি নির্বাচনের আগে? প্রথম প্রতিশ্রুতি দিয়েছি যে আমি কোনো সন্ত্রাসীদের নিয়ে রাজনীতি করব না। এলাকায় আপনি জানেন গত ১৭ বছর একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়েছিল এবং মানুষের প্রতি কারোই কোনো ধরনের ভদ্রতা, যেটা বলবো এক শ্রেণীর মানুষ, সেটাও দেখাতো না। সেই হিসাবে আমি মনে করি ইতিমধ্যেই তার একটা পরিবেশ ফিরে আসছে। যে প্রস্তুতি আমি দিয়েছিলাম যে আমি চাঁদাবাজ নিয়ে রাজনীতি করব না, আমার এলাকায় কোনো চাঁদাবাজ আমার পাশে আসতে পারে না, কারণ সকলকে আমি বলেছি চাঁদাবাজকে প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। কারণ আপনি জানেন শুধুমাত্র প্রশাসন একার পক্ষেই সম্ভব না একটা এলাকাকে শান্ত করতে, একটা এলাকার সকল আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নয়ন করতে এলাকার মানুষের সহযোগিতা দরকার। সেই হিসাবে আমি যেভাবে মানুষের সহযোগিতা চাচ্ছি, আমি আশা করি মানুষ বুঝতে পেরেছে যে তাদের সহযোগিতার মাধ্যমে আমাদের আইন শৃঙ্খলার উন্নতি হবে। এই কথাগুলো, আপনি যে কথাগুলো বলতেছেন, প্রতিটা সংসদ সদস্য তো এই কথাগুলাই বলেন যে অন্যায়কে প্রশ্রয় দিবে না এবং নির্বাচনের আগেও কমিটমেন্টে তারা বলেন। আপনি কয়েকদিন আগেই ১০০তম দিন পালন করেছেন। আপনি আসলে কি ধরনের উন্নয়ন দেখিয়েছেন আপনার অঞ্চলের মানুষকে? আপনি কোনো উদাহরণ দিতে পারবেন? আমরা ইতিমধ্যেই যে সরকারি অনুদানগুলো পেয়েছি, আপনার প্রথমত ২ টি জায়গায় বলব যে আপনি জানেন এখনও আমাদের দেশে একটি লোকাল গভর্নমেন্টের ইউনিয়ন পরিষদ রয়েছে। আমি এখন পর্যন্ত গত ১০০ দিনের মধ্যে ইউনিয়ন পরিষদের কাজে হস্তক্ষেপ করিনি। দ্বিতীয়ত, আমি যে এলাকার সব যে উন্নয়নগুলো এখন যে পর্যন্ত এসছে, আমি প্রত্যেকটা এলাকায় ইউনিয়ন ভিত্তিক আমাদের যে সংগঠন আছে, সংগঠনকে কোন রাস্তাটা আগে করা দরকার, কোন স্কুলের সহযোগিতাটা আগে করা দরকার, তারা বসে যখন সিদ্ধান্ত দেয়, সেইটা নিয়ে আমি আমার মতো করে কিছুটা সার্ভে করে যেহেতু কাজ করি, তাই জনগণের যেহেতু সম্পৃক্ততা আছে, আমার দলের সম্পৃক্ততা আছে, সেই হিসাবে আমার কমিটমেন্ট এবং আমার কাজের প্রতি যেহেতু কোনো বিরোধ নাই, এ কারণে আমি মনে করি আমার মানুষরা আমার কমিটমেন্ট যেভাবে দিয়েছিলাম তা করছি বলেই অন্য যারা যেভাবে কমিটমেন্ট দিয়েছে, তারা অনেকে যদি রক্ষা করতে না পারে, তাদের বিরুদ্ধে যে অবস্থান তৈরি হচ্ছে বা হবে, আমার এলাকায় সেটা হবে না, কারণ আমার সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের সম্পৃক্ততা আছে। আপনি নির্বাচনের আগে যখন অঞ্চলের মানুষের কাছে যাচ্ছিলেন, তখন মানুষ যে প্রত্যাশার কথা বা যে সমস্যার কথাগুলো বলছিল, এখন আপনি মানুষের কাছে যখন যাচ্ছেন, ওই আগের সমস্যাগুলোই বলছেন নাকি নতুন করে কোনো সমস্যার কথা বলছে আপনার? আগের সমস্যা অনেক অংশেই কমে আসছে। নতুন সমস্যা তো দেখা দিবেই। যেহেতু দিন আগাবে, নতুন সমস্যা, নতুন আমাদের আ আ দরজা খুলে আসবে উন্নয়নের জন্য, এগুলো স্বাভাবিক। সুতরাং নতুন সমস্যা বলতে আমরা যেটা বুঝি, সেটা মানুষের মধ্যে কিছুটা যে বিরোধ, এমনকি পারিবারিক বিরোধও এখন মানুষ এমপির দ্বারস্থ হয়, যাতে করে তারা মনে করে দীর্ঘদিন যেহেতু তারা ভোট দিতে পারেনি, এবার এমপি ভোট দিয়েছে, এমপি তাদের সকল সমস্যার সমাধান করে দিবে। এমনকি বলতে হয় মিডিয়ার মাধ্যমে, মিডিয়ায় এসছি যে যদি হাসব্যান্ড ওয়াইফেরও কোনো প্রবলেম হয়, সেটাও অনেক সময় এমপির দ্বারস্থ হয় যে আপনি একটু দেখে দেন। এই আত্মবিশ্বাসটা মানুষের ভালো লাগে, যে মানুষের এমপির প্রতি এই আত্মবিশ্বাস আসছে যে এমপি চাইলেই এগুলো ফয়সালা করতে পারবে। আপনি জানেন যে এত সমস্যা গ্রামগঞ্জে, জমি জমা নিয়ে ব্যক্তিগত শত্রুতা, অনেক কিছু থাকে, কিন্তু মানুষের যে ভরসা আসছে এমপির প্রতি, এই জায়গাটায় তাদের প্রতিনিধির প্রতি, এইটাই আমি আশ্বস্ত যে এই জায়গাটায় আমরা আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে পারব। আপনি যে আপনার কথায় আপনি নিজেই উল্লেখ করেছেন যে অনেক ধরনের সমস্যা আপনি নিজেও দেখে আসছেন। আসলে এই ধরনের সমস্যা তো আগেও ছিল এবং প্রতিনিয়ত আমরা মানুষ শুনতেছি যে এই ধরনের সমস্যা কখনো আসলে
একেবারে সম্পূর্ণ নির্মূল করা সম্ভব না। আপনি তো এখন সরকারে, আপনি এখন সংসদ সদস্য। আপনার কি মনে হয় এই সমস্যাগুলোর সমাধানে আসলে বাধা কোথায়? আর এখন আপনি আসলে কিভাবে এই সমস্যাগুলো সমাধান করবেন? না, বাধা আসলে ব্যক্তি স্বার্থের বাইরে যদি কখনো অনেকেই যারা ব্যক্তি স্বার্থকে বেশি গুরুত্ব দেয়, তাদের প্রতি সমাজের এক ধরনের দায়বদ্ধতা চলে আসে যে সেই সব লোকগুলোকে কিভাবে প্রতিহত করা যায়। কারণ আইন তো কখনো নিজের হাতে তুলে নেওয়া যায় না। সেই হিসাবে এই লোকগুলোকে যখন আমরা সামাজিকভাবে আমাদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে এসে সামাজিক অনুষ্ঠানগুলোয় তাদেরকে সম্পৃক্ত করে আমরা বুঝাতে সক্ষম হব যে ব্যক্তি স্বার্থের চেয়ে এলাকার স্বার্থ বড়। কারণ প্রত্যেকটা লোকই মনে করে, আপনি যদি দেখেন জমিজমা নিয়ে মামলা হচ্ছে। যদি দুইজনই মনে করতো যে কোনটা আমার কোনটা অন্যের, তাহলে তো আর মামলার প্রয়োজন ছিল না। ঠিক এরকমই কিছু লোকাল সমস্যা হয়। জমিজমা দখল নিয়ে যে এই অংশটা আমার, এই অংশটা অন্যের না, সে জোর করে খাচ্ছে। এইসব জায়গায় কিছু সমস্যা হয়। আমরা মনে করি এগুলায় সামাজিকভাবে আমাদের কিছু বিশিষ্ট লোকজন থাকে, আপনি জানেন সুশীল সমাজ আছে। তাদেরকে যখন আমরা দায়িত্ব দেই, তাদের মাধ্যমে আস্তে, আস্তে এগুলো নিরসন হচ্ছে এবং আমি মনে করি যে সুশীল সমাজকে আরও ততটা সম্পৃক্ত করতে পারবো আমরা। আপনি মাদককে গুরুত্ব দিয়েছিলেন। মাদকের বিষয়টি বলেন এবং সেই সাথে মাদক নির্মূলে জনপ্রতিনিধিদের আসলে প্রশাসনের সঙ্গে সমন্বয়টা কিভাবে তৈরি করছেন? হ্যাঁ, মাদক এটা আপনি যেটা বলেছেন বড় সমস্যা এবং মাদক নিয়ে আমি আমার ২ উপজেলায় ২ টি পুলিশ স্টেশন, ২ টা থানা আছে। থানার সঙ্গে কথা বলেছি এবং সামাজিকভাবে আপনি জানেন যে আসলে মানুষ জানে তার অঞ্চলে কে মাদক সেবক, কে মাদক বিক্রেতা। আমরা সেই হিসাবে যারা সুশীল সমাজের মানুষ আছেন তাদের সঙ্গে এবং আমাদের দেশে এই মুহূর্তে গোয়েন্দারা আ একেবারে ব্যাপকভাবে অ্যা আ তৃণমূলে কাজ করছেন। একাধিক গোয়েন্দা, পুলিশের ডিবি বলেন, এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, এসবি বলেন, এরা খুবই তৃণমূলে কাজ করতেছেন এবং তারাও এই মাদকের সমস্যা নিয়ে আমাদের সঙ্গে বিভিন্নভাবে কথা বলে। এবং সুশীল সমাজের কাছ থেকে আমরা কিছু তালিকা পাই যে কারা, কারা মাদকের সঙ্গে সম্পৃক্ত এবং আমাদের পুলিশ প্রশাসন মাদক নিয়ন্ত্রণে কাজ করছে এবং মাদক সেবী, মাদক বিক্রেতা, এখন বড়, বড় বিক্রেতা পাওয়া যাচ্ছে না। ছোট্ট, ছোট বিক্রেতা পাওয়া গেলেও আমাদের একটা সমস্যা আমরা এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ মনে করতেছি। সেটা হলো ধরেন ১০-১৫ পিস ইয়াবা, অল্প কিছু গাঁজা, এই ধরনের মাদক যখন পায় ২-৪ টা ফেনসিডিল, তখন আদালত তাদেরকে খুব দ্রুত জামিন দিয়ে দেয়। তাই যদি খুব দ্রুতই জামিন পেয়ে যায় এবং তাদের পিছনে একটা নেটওয়ার্ক কাজ করে, যাদের এজেন্ট হিসাবে এরা বিক্রয় করে থাকে, সেই এজেন্টরা তো আবার পিছনে বড় গডফাদার। তারা এদেরকে দ্রুত জামিন করানোর জন্য ভালো উকিল ধরে হাইকোর্ট পর্যন্ত চলে আসে। সেই হিসাবে আমরা মনে করতেছি চ্যালেঞ্জ এখন যে মাদক সেবী এবং মাদক বিক্রেতা যদি ছোট আকারেও হয়, পুলিশ প্রশাসন তাদেরকে যেভাবে কষ্ট করে তাদেরকে গ্রেপ্তার করে, তাদের সোর্স দিয়ে তাদের পিছনে লোক রেখে, সেই হিসাবে দ্রুত যদি তারা জামিন না পায়, এই প্রসঙ্গে আমাদের গত ২-১ দিন আগেও আমাদের একটি সংসদীয় কমিটির মিটিং ছিল। সেখানে আমরা আলোচনা করেছি। আমাদের মাননীয় আইনমন্ত্রী ছিলেন। তাকেও আমরা এ ব্যাপারে তার দৃষ্টি আকর্ষণ করেছি। যদিও আমাদের বিচার বিভাগ স্বাধীন, তারপরেও আমরা বিচার বিভাগের এখানে দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে অনুরোধ করেছি। যদি মাদক সেবী এবং মাদক বিক্রেতাদের জামিন সহজে না হয়, তাহলে আমরা মনে করি যে পুলিশ প্রশাসন যেভাবে সোচ্চার আছে, আমরা খুব দ্রুত মাদক নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যদি আপনার আসনের একেবারে প্রান্তিক অঞ্চল এবং প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে জানতে চাই, আপনার আসনে কি প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে? এবং যদি থেকে থাকে তাদের জন্য আপনার কি ধরনের পরিকল্পনা রয়েছে? আমাদের ওখানে একটা বড় সমস্যা হলো প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আপনি জানেন, আপনাকে ১ম এই আমি বলেছি আমরা নদী বেষ্টিত একটা এরিয়া এবং আমাদের আরেকটা বড় সমস্যা হয়েছে স্বাস্থ্যসেবা। আমাদের সেই আ যে আমরা যদি বলি আমার ২ টা উপজেলায়, একটা উপজেলায় মাত্র এক প্রান্তে একটি হাসপাতাল রয়েছে। সেই হাসপাতালের 1969 এ যে হাসপাতালটি তৈরি হয়েছিল, সেখানে ডাক্তারদের কোনো কোয়ার্টার নেই। ডাক্তারদের বসবাসের কোনো জায়গা নাই। একেবারেই আ আ পরিত্যক্ত হয়ে গেছে তাদের ডাক্তার এবং নার্সের থাকার জায়গাটা। এবং এই গ্রাম অঞ্চলে ডাক্তার, নার্সদের ভাড়া থাকার মতো বাড়িও নাই। সেই হিসাবে এই সমস্যাগুলো হলো বড় সমস্যা। প্রান্তিক মানুষকে যদি আমরা স্বাস্থ্যসেবা দিতে চাই, তাহলে ডাক্তারদের উপস্থিতি ওখানে থাকতে হবে। এ এটা একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো আমার নদী ভাঙন। আমাদের নদী ভাঙনে প্রতি বছর
আমাদের মানুষরা গৃহহীন হয়ে যায়, আবার ঘর বাঁধে, আবার গৃহহীন হয়ে যায়। সুতরাং এই নদী রক্ষা করাটা একটা আমাদের ভাঙন রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ। সেই হিসাবে বাংলাদেশ একটি গরিব দেশ, সেখানে যে পরিমাণে চ্যালেঞ্জ আমি মোকাবেলা করছি, আমরা ইতিমধ্যেই তা নিয়ে কাজ করছি এবং আমরা আমরা সরকার প্রধান, আমি মহান জাতীয় সংসদে তা নিয়ে তার দৃষ্টি আকর্ষণ করেছি। আমাদের স্বাস্থ্যসেবা এবং নদী ভাঙন এই দুইটা রোধ করতে পারলেই আমাদের এলাকার বেশিরভাগ মানুষ কৃষিজীবী। সুতরাং কৃষিকে বাঁচাতে হলে আমাদের নদীর একটা বেড়িবাঁধের ব্যবস্থা করতে হবে। তাইলেই আমি মনে করি সার্বিকভাবে আমাদের প্রান্তিক লেভেল মানুষের উন্নয়ন করা সম্ভব হবে কৃষির মাধ্যমে। আপনার আসনের ব্যবসায়িক বা অর্থনৈতিক লেনদেন কোন শহরের সঙ্গে বেশি? আমাদের এই মুহূর্তে আমাদের ব্যবসায়িক অবস্থা, আমাদের ওখান থেকে আ ফসল মাছ, ধান, এর বাইরে তেমন কোনো ফসল আমাদের এলাকায় নাই। আমরা নদীবেষ্টিত এরিয়া, সেই হিসাবে আমাদের ঝালকাঠি শহরের সঙ্গে আমাদের যোগাযোগ বেশি, আর খুলনার সঙ্গে। আর আমাদের সবচেয়ে বড় হলো আমাদের জনগণ যেহেতু একটা চ্যালেঞ্জিং এরিয়া থেকে তারা বড় হচ্ছে, তারা বুঝতেছে যে তারা আগামী দিনের আগামী প্রজন্মের সঙ্গে তাল মিলাতে হলে তাদের এলাকায় থাকলে চলবে না। বেশিরভাগ মানুষ ঢাকায় এসে অনেক ভালোভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং যারা ঢাকায় প্রতিষ্ঠিত হতে না পারছে তারা বিদেশে গিয়ে আমাদের, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, রেমিটেন্সে বেশ ভালো করছে আমার এলাকার মানুষ। বিদেশে গিয়ে এলাকার সার্বিক উন্নয়ন করেছে এবং আমাদের মানুষ যেহেতু সামাজিক পারিবারিকভাবে এখনও যেহেতু তাদের মধ্যে যৌথ পরিবারের মতো একটি সম্পর্ক রয়েছে, সুতরাং প্রত্যেকটা পরিবার থেকেই দেশ বিদেশে ভালো আয়যোগ্য আমাদের জেনারেশন রয়েছে, তারা পারিবারিকভাবে সকলকে সহযোগিতা করে। সেই হিসাবে আমি বলবো যে আমার এলাকায় আর্থিক কষ্ট নাই, মানুষ ভালো আছে। এই যে আপনি রেমিটেন্স যোদ্ধাদের কথা বললেন, আমাদের অঞ্চলে আমাদের দেশের ম্যাক্সিমাম ছেলেরা বা মেয়েরা বাইরে গিয়ে আসলে খুব নিম্নমানের কাজ করে আমরা যতটুকু জানি। তো আপনার আসনের এই তরুণ প্রজন্ম বা যারা আসলে রেমিটেন্স যোদ্ধা হিসাবে যাদেরকে বলার চেষ্টা করছেন, এদের জন্য কোনো কর্মসংস্থান বা এদের কোনো ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছেন কিনা? হ্যাঁ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। এই ৩ মাসের মধ্যেই আমি সবার আগে সেই ধরনের একটি, আপনি জানেন আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কিছু প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেখানে কোন সেক্টরে দেশে বিদেশে, এখন তো এশিয়ার সহ ইউরোপেরও কিছু দেশে আমাদের রেমিটেন্স যোদ্ধারা যাচ্ছে। সেই উপযোগী একটি প্রতিষ্ঠান করার জন্য আমি উদ্যোগ নিয়েছি এবং আমি ইতিমধ্যেই একটি ডিউ লেটার দিয়েছি এবং আমি আশা করতেছি যে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। আমরা দ্রুতই ওই এলাকায় পুরা দক্ষিণ অঞ্চলে জনগোষ্ঠীর জন্য আমরা একটি প্রশিক্ষণ কেন্দ্র করতে পারবো, যেখানে বর্তমান বিশ্বে যে ধরনের শ্রমিক বা শ্রমজীবী মানুষকে চাচ্ছে, সেই অনুযায়ী আমাদের ইয়াং জেনারেশনকে বাইরে পাঠাতে পারবো। অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি তারপরেও যদি আপনাকে প্রশ্ন করি যে এত কিছুর মাঝেও আপনি কি কখনো ভিন্ন মত শুনতে পাচ্ছেন আপনার অঞ্চলের মানুষের মুখ থেকে? ভিন্নমত তো বহুভাবে। আমরা যদি বলি, সেই বাংলাদেশের এই ভূখণ্ডে ধর্মীয়ভাবে ভিন্নমত আছে, আমাদের রাজনৈতিকভাবে ভিন্নমত আছে। তো সুতরাং ভিন্নমত থাকবেই, কিন্তু ভিন্নমতের যে জায়গাটা, আপনি বিরোধিতার কথা যদি আমরা বলি, যে বিরোধিতার কারণে কাজ করতে সমস্যা হয়, যে বিরোধিতার কারণে উন্নয়নের সার্বিকভাবে ব্যাঘাত ঘটে, সেই ধরনের বিরোধিতা আমার এলাকায় নাই। আমি সেই হিসাবে বলবো যে যারা নির্বাচনের সময়ে আমি দেখেছি আমার প্রতি যাদের ভালোবাসা ছিল না, তারাও এখন এলাকার সার্বিক উন্নয়নে আমার প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, তাতে আমি মনে করি যে আমরা সেই ভিন্ন মতের মধ্যেও আমরা সহমতে এসেছি। আপনি আপনার যে প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন, তার সম্পর্কে যদি ৩ থেকে ৪ টা গুণ বলা হয়, আপনি আমাদের সাথে কি বলবেন? হ্যাঁ, উনি একজন ভালো বক্তা। আ উনি, তার সবচেয়ে বড় গুণ হলো আমাদের ঝালকাঠি জেলায় আমাদের হযরত পীর কায়েস সাহেব হুজুর ছিলেন। উনি তার নাতি। সেই পরিচয়টাই তাকে অনেক সামনে এগিয়ে দিচ্ছে। এটা সে জন্মগতভাবে পেয়েছে। ব্যক্তিগতভাবে সুবক্তা, ভালো বলেন,
সবসময় যে সঠিক বলেন তা বলবো না, সেই হিসাবে তার বেশ কিছু সমালোচনা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, কিন্তু ওভারঅল তিনি ভালো আতিথেয়তা করেন। আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো, খুবই ভালো। 2026 সালের নির্বাচন, আপনি অন্য কোনো ভিন্নমত শুনতে পান? যেহেতু একটি দল এই নির্বাচনে অংশগ্রহণ করেননি বা করা হয় নাই, সেই বিষয় নিয়ে কোনো ভিন্নমত শুনতে পান আপনি? হ্যাঁ, এটা আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা দেখেছি যে আসলে গত ১৭ বছর ধরে যে দলটি ক্ষমতায় ছিল এবং মুক্তিযুদ্ধের পরে সরকার অথবা বিরোধী দলে যে দলটি ভূমিকা রেখেছিল, সেই দলটি আমাদের আ দেশে এই মুহূর্তে রাজনীতিতে নিষিদ্ধ। সুতরাং তাদের একটি বড় অংশ রয়েছে। তারা তাদের নেতার আদর্শে বিশ্বাসী। মুক্তিযুদ্ধের সময় তাদের নেতার যে ভূমিকা ছিল, সেই আদর্শ নিয়ে তারা রাজনীতির মাঠে বারবার আসার একটা চেষ্টা করছে। সেই হিসাবে তাদের ভিন্নমত বলবো না, তাদের আদর্শ বাস্তবায়নের জন্য তারা মাঠে নামতে চায়। সেটা এখন একেবারেই সরকারের বিষয় এবং আ আমাদের নীতি নির্ধারকরা সিদ্ধান্ত নিবেন যে ওই সময় তাদের নিষিদ্ধ করা হলেও তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা। যদিও রাজনৈতিকভাবে সকলেই যে খারাপ এমন কথা তো আর বলা যাবে না। সরকার খারাপ ছিল, সরকার পরিচালনার মধ্যে যারা জড়িত ছিল তাদের সঙ্গে কিছু লোকের অবস্থান থাকে যারা সমাজে বিতর্কিত। আওয়ামী লীগের মধ্যেই ১০০ ভাগ লোক খারাপ ছিল তা যেরকম বলা যাবে না। যে লোকগুলো তখনও আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় সন্ত্রাস করেনি, তারা তো তাদের রাজনৈতিক অধিকার ফিরে পেতে চায়। সেই হিসাবে একটি ভিন্ন মত, সেটা হলো তারা রাজনৈতিক অধিকার ফিরে নিয়ে আবার তারা মাঠে তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য কাজ করতে চায়। সবার আগে বাংলাদেশ আপনার দায়িত্ব থেকে এটার মানে কি? সবার আগে বাংলাদেশ, এটা যদি আমরা বলি, আপনি জানেন যে গত ১৭ বছরে আমরা যে জায়গাগুলোই দেখেছি যে আমরা আসলে অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়েছি, আমাদের ডমিনেট করা হয়েছে, আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশের প্রতি আমাদের যে আচরণ ছিল, এটা একেবারেই আপনি দেখবেন যে যে দলটি নিষিদ্ধ হয়েছে তার সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন যে তলে তলে সব ঠিক হয়ে গেছে। মানে এই তলে তলে ঠিক হওয়াটা মানে হলো সবার আগে তারা বাংলাদেশ বলছে না, অন্যের সঙ্গে তাদের যোগসাজশে বাংলাদেশ তারা নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু আমরা বলছি বাংলাদেশের মানুষই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশের স্বার্থই সবার আগে দেখা হবে। অন্যের উন্নয়ন মানে বাংলাদেশের উন্নয়ন না। অন্যের সঙ্গে আমাদের বন্ধুত্ব সম্পর্ক থাকবে, অন্য কেউ আমাকে ক্ষমতায় এনে দিবে, এই মানসিকতা যখন আমরা ধারণ করি তখন আমার মনে হয় যে বাংলাদেশকে আমরা পিছিয়ে দিচ্ছি। আমরা ধারণ করব বাংলাদেশের মানুষকে, আমরা ধারণ করব বাংলাদেশের উন্নয়নকে। আপনি যদি আজকে দেখেন যে পুশিননিয়া আমাদের বর্ডার এলাকায়, সীমান্ত এলাকায় যে ঘটনা ঘটছে, আপনি দেখেন সকল মানুষ বিজিবির সঙ্গে গ্রাম পুলিশ এবং সাধারণ মানুষও সারা রাত জেগে পাহারা দিচ্ছে। তাই সুতরাং বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, এইটা তো মানুষের আছে। এইটার থেকে আমাদের রাজনীতিবিদরা বাংলাদেশকে অন্যকে দ্বারা ডমিনেট করানোর যে একটা অপচেষ্টা ছিল ক্ষমতায় থাকার জন্য, সেখান থেকেই আমরা বলতে চাই সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশ। আপনার কাছে কি সবার আগে ঝালকাঠি কিনা? বাংলাদেশের মধ্যে তো আলাদা করে ঝালকাঠিকে দেখা যাবে না, তবে যেহেতু আমি ঝালকাঠির জনগণ দ্বারা জনপ্রতিনিধি হয়েছি রাজাপুর কাঠালিয়ার মানুষ দ্বারা, সেই মানুষগুলোর তো দায়িত্ব আমার কাঁধে আছে। আমি যেমন আমার সন্তানদের নিয়ে চিন্তা করি, আমার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, ওই এলাকাটা সার্বিক চিন্তা আমাকে করতে হবে। আমি আমার সন্তানদের একটি সুন্দর বাসস্থান দেওয়ার চিন্তা করি, সুতরাং ওই এলাকার প্রতিটা সন্তান বাসস্থান পেল কিনা তার জন্য তো আমার একটা চিন্তা থাকতে হবে। আমি আমার সন্তানদের সুশিক্ষার জন্য চিন্তা করি, উন্নতভাবে তারা যাতে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তারা যাতে আগামী দিনে ভবিষ্যৎ তারা উন্নত নাগরিক হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে। সেই হিসাবে আমার অঞ্চলে যতগুলো মানুষ আছে তাদেরকে তো ভালো রাখার জন্য তাদের সন্তানরাও যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামী প্রজন্মের সঙ্গে তাল মিলাতে পারে, তার জন্য আমার চিন্তা আছে। আমি যেরকম চিন্তা করি যে অসুস্থ হলে ভালো হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে হবে, সুতরাং আমার এলাকার মানুষ যাদের অর্থনৈতিকভাবে দুর্বল, আমার এলাকার হাসপাতালগুলো যাতে উন্নত হয়ে আমাদের হাসপাতালগুলো যাতে উন্নত চিকিৎসা দিতে পারে, তার জন্য তাদের জন্য তো আমার কাজ করতে হবে। আমার এক কথায় বলতে গেলে আমি আমার পরিবারকে নিয়ে যেভাবে চিন্তা করি, বৃহৎ অক্ষরে আমার নির্বাচনী এলাকার মানুষগুলোই এখন পরিবারের সদস্য, তাদের প্রত্যেককে নিয়ে আমার চিন্তা হয় যে তাদেরকে কিভাবে আমি আমার পরিবারের মতো ভালো রাখতে পারবো। আপনার নির্বাচনী এলাকা মানুষের জন্য আপনার শিকড়ের যে একটি ভাষা আছে, সেই ভাষায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। আমরা আসলে এভাবেই কথা বলতে অভ্যস্ত। বরিশালের একটা ভাষা আছে,
মোরা আমরা এই কথাগুলো বলি। আমরা শুধু আমি আমার মানুষগুলোকে বলবো, যেহেতু আপনি বলছেন আমাদের বরিশালের ভাষায়, আসলে আমি কখনো বরিশালের ভাষায় আলাদাভাবে কথা বলিনি, কোনো মঞ্চে না, কখনো কোনো মানুষের সাথে না। এভাবেই বলবো যে আমরা সকলে মিলে যে ঐতিহ্য নিয়ে আমাদের ঝালকাঠি জেলার রাজাপুর কাঠালিয়ার সকল মানুষের মধ্যে একটি সামাজিক বন্ধন ছিল, সেই সামাজিক বন্ধনটা প্রতিষ্ঠা করতে হবে। কোনো সংকীর্ণ স্বার্থে বৃহত্তর স্বার্থকে বিসর্জন দেওয়া যাবে না। আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক নতুন করে গড়তে হবে, যে সামাজিক সম্পর্ক গত 17 বছরে আমাদের মধ্যে দূরত্ব হয়েছিল। একটা সামাজিক বন্ধনই পারে একটি সমাজকে সুন্দর সমাজ হিসেবে প্রতিষ্ঠা করতে। এবং আমি বিশ্বাস করি আমাদের মানুষগুলোর মধ্যে যে দীর্ঘদিনের ভালোবাসা এবং যে দীর্ঘদিনের আতিথেয়তা ছিল, গত 17 বছরে সরকারি দল যে ছিল আওয়ামী লীগ, তাদের সঙ্গে একই রেস্টুরেন্টে বসে অন্যরা চা খেতে পারেনি। কিন্তু এখন আমরা যে পরিবেশ তৈরি করেছি, সকলের মিলে বাংলাদেশ, যে বাংলাদেশের কথা বলছি, এখন আওয়ামী লীগ বিএনপি বা জামাত বিএনপি, এনসিপি বিএনপি আলাদা কোনো সত্তা নয়। এখন সকলে মিলে, সকলের রাজাপুর, সকলের কাঠালিয়া। সুতরাং সকলে মিলেই আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখবো এবং আমাদের মানুষগুলো থেকে আগামী প্রজন্মের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেব এবং উন্নত রাজাপুর কাঠালি হিসেবে তৈরি করব। ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। দর্শক, আপনারা দেখলেন ভিন্ন মতের সহমত। সংসদ সদস্য যে মতামত দিয়েছে, আপনাদের যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে অন্য কোনো সংসদ সদস্য অথবা অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্বরত মন্ত্রীকে নিয়ে।